গুড ইভিনিং ক্লাস। সো এটা আমার থার্ড ক্লাস। লাস্ট ক্লাসে আমরা পড়েছিলাম আপ টু কিউমুলেটিভ আর নন কিউমুলেটিভ প্রেফারেন্স। সো কিউমুলেটিভ প্রেফারেন্স আমি কি বলেছিলাম, যে যখন কোনো কোম্পানি একটা ইয়ারে লস সাফার করবে, কোনো কোম্পানি একটা ইয়ারে লস সাফার করছে, সেই ইয়ারের ডিভিডেন্ড আমি কিউমুলেট করে রাখবো, আমি অ্যাড আপ করতে করতে থাকবো। ঠিক আছে, ধর 2010-এ একটা কোম্পানি লস সাফার করলো, আমি সেই বছরের ডিভিডেন্ডটা আমি প্রেফারেন্সিয়াল হোল্ডার্সকে দিলাম না। 2011-এ লস সাফার করলো, সেই বছরের ডিভিডেন্ডও আমি দিলাম না। আমি কি করলাম, 2010-2011-এর ডিভিডেন্ডগুলোকে অ্যাড করতে করতে থাকছি। এবারে যে 2012-এ গিয়ে কোম্পানিটা যদি প্রফিট করে, তখন এই 2 বছরের ডিভিডেন্ড আমি সেই ইয়ার অফ প্রফিট থেকে দিয়ে দেবো। দিস ইজ কিউমুলেটিভ প্রেফারেন্সিয়াল। নন কিউমুলেটিভ তাহলে কি, ইয়ার অফ লসে যদি কোনো ডিভিডেন্ড থাকে তাহলে সেইটা আমি কোনোভাবেই পে করবো না, সে পরের বছর প্রফিট হোক আর না হোক। প্রফিট হলেও পে করবো না, আর প্রফিট না হলে তো ছেড়েই দেয়। ঠিক আছে, হয়ে গেল। এবার নেক্সট আসি হচ্ছে কনভার্টেবল আর নন কনভার্টেবল প্রেফারেন্সিয়াস। আমি আগেই বলেছিলাম হাইব্রিড ইনস্ট্রুমেন্টস যেগুলো হয় সেগুলোর ফিচার্স কি, মোর দ্যান ওয়ান ইনস্ট্রুমেন্টের ফিচার পজেস করে। তো কনভার্টেবল প্রেফারেন্সিয়াস ইজ অ্যান এক্সাম্পল অফ হাইব্রিড ইনস্ট্রুমেন্টস। কেন কনভার্টেবল প্রেফারেন্সিয়াস কি, আফটার সার্টেন পিরিয়ড অফ টাইম এই প্রেফারেন্সিয়াসগুলো কনভার্টেড হয়ে যায় ইকুইটি শেয়ার্সে। এখন আমি প্রেফারেন্সিয়াস হিসেবে পারচেজ করছি, বাট কোম্পানি তোমাকে প্রমিস করছে যে আফটার আ সার্টেন পিরিয়ড দিস প্রেফারেন্সিয়াস will get converted into equity shares of the company. Clear? Convertible. Non convertible মানে only পিওর ইনস্ট্রুমেন্টের এক্সাম্পল, মানে কি only প্রেফারেন্স শেয়ার্সেরই নিজস্ব ফিচার ক্যারি করছে, আর অন্য ইকুইটি শেয়ারের ফিচার্স এর মধ্যে নেই। নন কনভার্টেবল প্রেফারেন্স শেয়ার্স, ইজি। নেক্সট যেটা আসবে সেটা হচ্ছে রিডিমেবল, আর একটা হচ্ছে কি ইরিডিমেবল প্রেফারেন্সিয়াস। রিডিমেবল প্রেফারেন্সিয়াস মানে কি, কোম্পানি আফটার আ সার্টেন পয়েন্ট অফ টাইম কোম্পানির কাছে তো রাইট আছে টু বাই ব্যাক দো শেয়ার্স, মানে শেয়ারের যে অ্যামাউন্ট, ধর আমি 10 লাখ রুপিস আমি প্রেফারেন্সিয়াসে ইনভেস্ট করে রেখেছিলাম, কোম্পানি আফটার আ সার্টেন পিরিয়ড অফ টাইম সেটা রিডিম করে নেবে। রিডিম মানে কি, ওই 10 লাখ শেয়ার্স আমার কাছ থেকে কিনে নেবে। তাহলে কি, ওই 10 লাখ শেয়ার্স আমার কাছ থেকে কিনে আমাকে ওই 10 লাখ রুপিস আমাকে সেই সময় দিয়ে দেবে। এটা হচ্ছে রিডিমেবল, আমি শেয়ার্সের অ্যামাউন্টটা যেটা ইনভেস্ট করেছিলাম সেটা পেয়ে যাব। আর যেটা ইরিডিমেবল হয় সেটার মানে কি, সেটা আমি কোম্পানি যেটা মানে আমি ইরিডিমেবল শেয়ার অ্যাকচুয়ালি ইরিডিমেবল প্রেফারেন্সিয়াস অ্যাকচুয়ালি হয়ই না। বিকজ যদি আমি কোনো সময় প্রেফারেন্স শেয়ার্সকে আমি রিডিমই না করতে পারি, তো আমি নেব কী করতে প্রেফারেন্স শেয়ার্স? আমি ইকুইটি শেয়ার্সে যাবো, তাই না? আমি ইকুইটি শেয়ার্সের কোম্পানির ওনার হব, আমি প্রেফারেন্স শেয়ার্স নেবো কেন? কারণ প্রেফারেন্স শেয়ার্স তো হয়তো প্রেফারেন্সিয়াল রাইট পাওয়া যায়, সবই বুঝলাম, কিন্তু তাহলে প্রেফারেন্সিয়াল রাইট পাওয়া গেলে আমি অন্যান্য প্রেফারেন্স শেয়ার্স দেবো, ইরিডিমেবল প্রেফারেন্স শেয়ার্স কেন নিতে যাবো, যেটা কোনো সময় রিডিমই করা যাবে না। তো ইরিডিমেবল শেয়ার অ্যাকচুয়ালি হয়ই না, বাট ক্লাসিফিকেশনে আছে যেটা হচ্ছে ইরিডিমেবল প্রেফারেন্স শেয়ার্স। ক্লিয়ার? তাহলে কী কী বললাম, কিউমুলেটিভ, নন কিউমুলেটিভ, রিডিমেবল, ইরিডিমেবল, কিউমুলেটিভ, কনভার্টেবল, নন কনভার্টেবল। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট আমি চলে যাই আমাদের আচ্ছা পার্টিসিপেটিং প্রেফারেন্সিয়াস, এই ডিভিশনটাও বলতে ভুলে গেছি। পার্টিসিপেটিং প্রেফারেন্সিয়াসে কী হয়, পার্টিসিপেটিং প্রেফারেন্সিয়াসে তোর কী হয়, একটা ফিক্সড রেট অফ ডিভিডেন্ড তো প্রেফারেন্সিয়াস অলরেডি পাচ্ছে, প্রেফারেন্সিয়াস অলরেডি একটা ফিক্সড রেট অফ ডিভিডেন্ড পাচ্ছে, মানে প্রেফারেন্সিয়াস হোল্ডাররা। কিন্তু পার্টিসিপেটিংয়ে ওই ডিভিডেন্ডের সঙ্গেও আরও কিছু এক্সট্রা বেনিফিটস এনজয় করে, শুধুমাত্র ডিভিডেন্ড যেই রেটটা পাচ্ছে সেটার সাথে সাথেও আরও কিছু রেট এনজয় করে। এটা হচ্ছে পার্টিসিপেটিং। আর নন পার্টিসিপেটিং মানে বুঝতেই পারছিস, অনলি দ্য ফিক্সড রেট অফ ডিভিডেন্ড, যেটা আমি যেটা মানে দেখে শেয়ার্সটা কিনেছিলাম, শুধু ওই ফিক্সড রেট অফ ডিভিডেন্ডটাই আমি পাচ্ছি। ধর 8% প্রেফারেন্সিয়াস, তাহলে ওই 8%টাই আমি পাচ্ছি। বাট পার্টিসিপেটিং হলে কী হবে, আমি ওর সঙ্গে সঙ্গে আমি কিছু এক্সট্রাও আমি কিছু প্রফিট পাচ্ছি, এক্সট্রা কিছু বেনিফিট পাচ্ছি। তাহলে আমি কী কী পড়লাম, একটা কিউমুলেটিভ, একটা নন কিউমুলেটিভ, একটা কনভার্টেবল, একটা নন কনভার্টেবল, একটা রিডিমেবল, একটা ইরিডিমেবল, একটা পার্টিসিপেটিং, একটা নন পার্টিসিপেটিং। পার্টিসিপেটিংটা আরেকবার রিপিট করে দিই, পার্টিসিপেটিং মানে along with the fixed rate of dividend certain extra benefit, certain extra amountও, extra profitও এই প্রেফারেন্সিয়াল হোল্ডার্সরা এনজয় করে। আর নন পার্টিসিপেটিং শুধু যে অ্যামাউন্ট অফ ডিভিডেন্ডটা রয়েছে ফিক্সড সেটাই এনজয় করে। ক্লিয়ার? ওকে, এবার চলে আসি আমি, আচ্ছা এবার তোরা বলতে পারিস যে ম্যাম নোটসে কিন্তু আমার নন কনভার্টেবল নেই, ইরিডিমেবল নন কনভার্টেবল নেই। এই নোটসটা কিন্তু একটা আমি একদম কনসাইজ ফর্মে করেছি,
এমন না যে এই নোটস পড়ে গেলেই তোদের এক্সামে হয়ে যাবে, বিকজ তোদেরকে আনসার্স লিখতে হবে, আর আনসার্স তো এত ছোটো ছোটো লেখা যায় না, এখানে বেসিক পয়েন্টসগুলো আছে। আর আমি যখন পড়াচ্ছি সেই সময় যদি কিছু লিখতে পারিস, রানিং নোটস নিতে পারিস, তো সেগুলো রানিং নোটস নিয়ে রাখ যদি পসিবল হয়, ঠিক আছে, রানিং নোটস নিয়ে রাখ। আর আনসার্স লেখা বা আনসার্স কীভাবে প্রেজেন্ট করতে হবে সেইগুলো তোরা চাইলে ধর আমি বলতে পারি যে আপাতত যেটুকুনি আমি করিয়েছি, যদি কারোর কাছে বই থাকে তাহলে ধর সাপোজ আমি বলছি হোয়াট ইউ মিন বাই ক্যাপিটাল মার্কেট, হোয়াট আর দ্য ফাংশনস অফ ক্যাপিটাল মার্কেট, 10 মার্কস মতো, মানে 2+8 এরকম 10 মার্কস মতো লিখে আমাকে দেখাতে পারিস, আমি সেটা চেক করে বলে দেবো যে হ্যাঁ ঠিক হয়েছে বা এইভাবে লিখতে হবে। আমি তো আগেও বলেছিলাম কীভাবে লিখতে হবে, ওই যে কটা পয়েন্টস দিয়েছিলাম ফাংশন, সেই ফাংশনে ইচ পয়েন্টে যদি দুটো করেও লাইন লিখে দিস তোর একটা ভালো আনসার হয়ে যাবে, ক্লিয়ার? তেমনই তোদের আসতে পারে তোর ক্যাপিটাল মার্কেট ইনস্ট্রুমেন্টস। হ্যাঁ, এবার কোয়েশ্চেন আগের বছর কী এসেছিলো না এসেছিলো সেগুলো দেখে সাজেশনস অ্যান্ড অল ওসব পরে হবে, আগে আমরা সমস্ত কিছু কভার করার চেষ্টা করি। ফাইন, এবারে আমি নেক্সট চলে যাই হচ্ছে ইকুইটি শেয়ার হয়ে গেছিলো, প্রেফারেন্স শেয়ার হয়ে গেল, চলে যাই ডিবেঞ্চার্সে। এবারে আমি ইকুইটি শেয়ার জানি হচ্ছে যারা ইকুইটি শেয়ার হোল্ডার্স তারা অ্যাকচুয়ালি কোম্পানির ওনার্স, যারা প্রেফারেন্স শেয়ার হোল্ডার্স তারা কোম্পানির ওনার্স তো বলবো না, তারা কোম্পানিতে একটা প্রেফারেন্সিয়াল রাইট এনজয় করে। যারা ডিবেঞ্চার হোল্ডার্স এদেরকে কোম্পানি একটা সার্টিফিকেট ইস্যু করে, সেই সার্টিফিকেটটাকে বলা হয় সার্টিফিকেট অফ ইনডেটনেস। কোম্পানি এদেরকে একটা সার্টিফিকেট ইস্যু করে, সেই সার্টিফিকেটটাকে কি বলা হয়, সার্টিফিকেট অফ ইনডেটনেস, মানে কোম্পানি ইজ ইনডেটেড টু সাচ পারসন হু ইজ পারচেজিং ডিবেঞ্চার ফ্রম দি কোম্পানি। মানে সাপোজ আমি কোম্পানি থেকে ডিবেঞ্চার কিনলাম, মানে হচ্ছে কোম্পানি ইজ ইনডেটেড টু মি, কোম্পানিকে ওই অ্যামাউন্ট আমাকে ফেরত দিতে হবে। ইটস আ কাইন্ড অফ লোন দ্যাট আই এম প্রোভাইডিং টু দ্য কোম্পানি ফর কোম্পানিজ বেনিফিট। আমরা যখন ব্যাংক থেকে লোন নিই, কিছু মর্টগেজ দিয়ে কিছু সিকিউরিটিজ রেখে যখন ব্যাংক থেকে আমি লোন নিচ্ছি, তখন কি হচ্ছে, ব্যাংক আমাকে লোন দিচ্ছে, মানে কি আই অ্যাম ইনডেটেড টু দ্য ব্যাংক টু রিপে সাচ লোন অ্যামাউন্ট। তেমনই কোম্পানির থেকে যখন আমি ডিবেঞ্চার্স পারচেস করছি, কিছু অ্যামাউন্ট ইনভেস্ট করছি কোম্পানিতে, সো কোম্পানি ইজ ইনডেটেড টু গিভ ব্যাক দ্যাট অ্যামাউন্ট টু দ্য ডিবেঞ্চার হোল্ডার, ক্লিয়ার? তাই জন্য একটা সার্টিফিকেট অফ ইনডেটনেস ইস্যু হয়ে হচ্ছে ডিবেঞ্চার হোল্ডারদের। আচ্ছা, এবার এই ডিবেঞ্চার্সও অনেক রকমের হয়, কিন্তু এত ক্লাসিফিকেশনস অ্যাকচুয়ালি তোদের আসে না, বা কারণ হচ্ছে তোরা ব্রড ক্লাসিফিকেশনসগুলো লিখলেই যথেষ্ট। কিন্তু যদি জানতে চাস তাহলে আমি বলবো যে কিছু ডিবেঞ্চার্সেরও অনেক রকমের টাইপ হয়। যেমন ধর, এক রকমের ডিবেঞ্চার হয়, তাকে বলা হয় হচ্ছে আনসিকিওর্ড অর নেকেড ডিবেঞ্চার্স। আনসিকিওর্ড অর নেকেড ডিবেঞ্চার্স, এগুলো লিখে রাখতে পারিস। আনসিকিওর্ড অর নেকেড ডিবেঞ্চার্স মানে কি, আমি কি বললাম, যখন আমরা ব্যাংকের থেকে লোন নিচ্ছি, আমি ধর কিছু সিকিউরিটি ব্যাংকে দিয়ে আমি তারপরে লোনটা নিচ্ছি। কেন দিই? কারণ হচ্ছে কি, যদি লোনটা আমি কোনো সময় ফেরত দিতে না পারি, ওই সিকিউরিটি যেটা আমি রেখেছিলাম ব্যাংকে, সেই সিকিউরিটিটা ব্যাংকের হয়ে যাবে। সিমিলারলি আনসিকিওর্ড বা নেকেড ডিবেঞ্চার বোঝায়, কি বোঝায়, যে ধর আমি কোম্পানি থেকে ডিবেঞ্চার পারচেস করলাম, ঠিক আছে, মানে আমি কোম্পানিতে ইনভেস্ট করে রেখেছি, তাহলে কোম্পানি হচ্ছে কি আমাকে এই টাকাটা ফেরত দেওয়ার কথা। কিন্তু যদি এই ডিবেঞ্চারটা আনসিকিওর্ড হয়, নেকেড হয়, ঠিক আছে, তাহলে কোম্পানি যদি ফেল করে, কোম্পানি কোনোভাবে টাকাটা দিতে যদি ফেল করে, কোম্পানির কোনো অ্যাসেটের ওপরে এর কোনো চার্জ ক্রিয়েট হয়ে থাকছে না। ব্যাপারটা কি বোঝা গেল? আমার মনে হচ্ছে না বোঝা গেল। কি বলছি, ধর সাপোজ আমি যেমন কি আমি লোন নিচ্ছি, আমি একটা সিকিউরিটি দিয়ে দিচ্ছি, তেমনই কোম্পানিকে আমি লোন দিচ্ছি, কোম্পানি বলছে আচ্ছা তোমার লোন যদি আমি শোধ দিতে না পারি তাহলে আমার কোম্পানির এই অ্যাসেটটা আমি তোমার নামে করে রাখবো অ্যাজ আ সিকিউরিটি। if at any point of time I am unable to repay back the debenture amount, then that asset আমি ওটাকে সেল আউট করে তোমাকে তোমার ডিবেঞ্চারে টাকা দিয়ে দেবো। কিন্তু যদি নেকেড বা আনসিকিওর ডিবেঞ্চার হয়, আনসিকিওর কথাটাই বুঝতে পারছিস, তাহলে সেটা সিকিওর না, মানে কোম্পানির কোনো অ্যাসেটের ওপরে কোনো চার্জ ক্রিয়েট করা নেই, ক্লিয়ার? নেক্সট হচ্ছে তোর তেমনই সিকিওর ডিবেঞ্চার, মানে কি কোম্পানির অ্যাসেটের ওপরে এর একটা চার্জ ক্রিয়েট করা আছে, মানে at any point of time if the company fails to repay back the debenture holder, তাহলে ওই অ্যাসেটটা will be only used for the purpose of repaying back the debenture holder,
ওই অ্যাসেটটা তখন কী কাজে লাগবে, ওইটাকে আমি বিক্রি করে ওই অ্যামাউন্টটা আমি ডিবেঞ্চার হোল্ডারকে পে করবো। ওই অ্যাসেটটা আমি আর অন্য কোনো কাজে লাগাতে পারবো না, বিকজ ওই অ্যাসেটটার ওপরে একটা চার্জ ক্রিয়েট করে রাখা ছিল। ক্লিয়ার? তাহলে এই হলো নেকেড অর আনসিকিওর। সিকিওর তেমনই হয় রিডিমেবল ডিবেঞ্চার। রিডিমেবল ডিবেঞ্চার আফটার সার্টেন পয়েন্ট অফ রিডেমশন হয়ে যাবে। আরেকটা হয় হচ্ছে তোর পারপিচুয়াল ডিবেঞ্চার। ওকে, আরেকটা হয় হচ্ছে পারপিচুয়াল ডিবেঞ্চার, যেটা আমি নেক্সট ভিডিওতে কন্টিনিউ করছি।